বাঁশের কেল্লা আর অদম্য সাহসের মহাকাব্য শহীদ তিতুমীর। নদিয়ার আকাশে তখন কালো মেঘের ঘনঘটা, তবে এ মেঘ বৃষ্টির নয়, এ মেঘ পরাধীনতার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকরদের অত্যাচার আর স্থানীয় জমিদারদের শোষণে যখন বাংলার কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে, ঠিক তখনই এক বিশাল দেহী দীর্ঘদেহী পুরুষ গর্জে উঠলেন। তিনি সৈয়দ মীর নিসার আলী, যাকে ইতিহাস চেনে তিতুমীর নামে। তার গল্প কেবল এক বিদ্রোহীর গল্প নয়, এটি একটি জাতির আত্মসম্মান ফিরে পাওয়ার মহাকাব্য। শুরুর দিনগুলো, এক বীরের জন্ম। ১৭৮২ সাল, ২৪ পরগনার চাঁদপুর গ্রামে, মতান্তরে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে জন্ম নেন এক তেজস্বী শিশু। শৈশবে তার এক কঠিন অসুখ হয়েছিল। রোগ মুক্তির জন্য তাকে প্রচণ্ড তিতা বা কটু স্বাদের ওষুধ দেওয়া হতো। সাধারণ শিশু যেখানে কান্না করার কথা, সেখানে এই ছোট্ট বালক অবলীলায় সেই তিতা ওষুধ খেয়ে নিতেন। বাড়ির লোক অবাক হয়ে তার নাম ডাকতে শুরু করল তিতু। সেই তিতুই একদিন হয়ে উঠলেন তিতুমীর। তিতুমীর ছোটবেলা থেকেই ছিলেন ছিপছিপে কিন্তু অত্যন্ত শক্তিশালী। মাদ্রাসার পড়াশোনায় তার মনোযোগ যেমন ছিল, লাঠি খেলা, কুস্তি আর তলোয়ার চালনায় ছিল তার সমান আগ্রহ। যৌবনে তিনি স্থানীয়ভাবে এতই দুর্ধর্ষ পালোয়ান হিসেবে পরিচিতি পান যে নদিয়ার এক জমিদারের লাঠিয়াল হিসেবে তিনি কিছুকাল কাজ করেন। তবে হৃদয়ে যার স্বাধীনতার আগুন, সে কি আর অন্যের আজ্ঞাবহ হয়ে থাকতে পারে? হজে গমন ও ওহাবি মতাদর্শ। ১৮২২ সাল তিতুমীরের জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি মক্কায় হজে যান। সেখানে তার পরিচয় হয় তৎকালীন ভারতের বিখ্যাত সংস্কারক সৈয়দ আহমেদ বেরেলভির সঙ্গে। বেরেলভির সান্নিধ্যে এসে তিতুমীর বুঝতে পারেন আরবের ইসলামের পবিত্রতা আর বাংলার মুসলমানদের বর্তমান অবস্থার মধ্যে যোজন যোজন দূরত্ব। তিনি উপলব্ধি করলেন কেবল ধর্মীয় সংস্কার করলেই হবে না, বরং রাজনৈতিক ও অর্থনৈতিকভাবেও মানুষকে মুক্ত করতে হবে। ব্রিটিশদের হটানো ছাড়া এদেশের মানুষের মুক্তি অসম্ভব। ১৮২৭ সালে তিতুমীর স্বদেশে ফিরে এলেন। তার চোখে তখন নতুন স্বপ্ন। তিনি গ্রামের সাধারণ মানুষকে নিয়ে কাজ শুরু করলেন। তার প্রচার ছিল সহজ: মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, এক আল্লাহর ইবাদত করো আর অন্যায়ের সামনে মাথা নত করো না। নীলকর ও জমিদারদের রক্তচক্ষু। তিতুমীরের প্রভাব যত বাড়তে লাগল, স্থানীয় জমিদারদের কপালে ভাঁজ তত গভীর হল। বিশেষ করে জমিদারেরা যখন দেখলেন সাধারণ কৃষকরা তিতুমীরের কথায় নিজেদের অধিকার নিয়ে সচেতন হচ্ছে, তখন তারা নানা অদ্ভুত এবং অপমানজনক কর চাপিয়ে দিলেন। এর মধ্যে অন্যতম ছিল দাড়ি কর, অর্থাৎ যারা দাড়ি রাখবে তাদের কর দিতে হবে। এই অন্যায় তিতুমীর মেনে নিতে পারেননি। তিনি কৃষকদের বললেন, ঘাম ঝরিয়ে শস্য তোমরা ফলাবে, আর সেই ফসলের সিংহভাগ নীলকর আর জমিদাররা নিয়ে যাবে, তা হতে পারে না। তিতুমীর কৃষকদের নিয়ে গড়ে তুললেন এক বিশাল বাহিনী। তবে এই বাহিনীর হাতে কোনো কামান ছিল না, ছিল না উন্নত বন্দুক। তাদের সম্বল ছিল বাঁশের লাঠি, ঢাল আর দেশীয় অস্ত্র। সাধারণ তাঁতি, কৃষক আর দিনমজুররা একজোট হলেন এক আদর্শের টানে। বাঁশের কেল্লা, বাঙালির অমর ইমারত। ১৮৩১ সাল, ব্রিটিশ সরকার এবং জমিদাররা যৌথভাবে তিতুমীরকে দমনের পরিকল্পনা করল। তিতুমীর জানতেন সরাসরি যুদ্ধে বিশাল ব্রিটিশ বাহিনীকে হারানো কঠিন। তিনি নারকেলবাড়িয়ায় তৈরি করলেন তার বিখ্যাত বাঁশের কেল্লা। বাঁশ আর কাদা দিয়ে তৈরি এই কেল্লা দেখে অনেকে হেসেছিলেন। তারা ভাবেননি কেবল বাঁশ দিয়ে তৈরি একটি দুর্গ ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর সামনে কতক্ষণ টিকবে। কিন্তু তিতুমীর জানতেন এই কেল্লা কেবল বাঁশের নয়, এটি বাঙালির একতার প্রতীক। তিনি প্রায় ৫,০০০ সেনার এক বাহিনী তৈরি করেছিলেন। তার প্রধান সেনাপতি ছিলেন বীর গোলাম মাসুম। শেষ যুদ্ধ, বীরের শক্তে রাঙা নারকেলবাড়িয়া। ১৯ নভেম্বর ১৮৩১, কুয়াশাচ্ছন্ন ভোর। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কামান নিয়ে ঘিরে ফেলল নারকেলবাড়িয়া। একদিকে ব্রিটিশদের আধুনিক রাইফেল আর বিধ্বংসী কামান, অন্যদিকে তিতুমীরের বাহিনীর হাতে সাধারণ লাঠি আর ঢাল। যুদ্ধ শুরু হলো। কামানের গোলা বাঁশের কেল্লাকে ক্ষতবিক্ষত করতে লাগল। তিতুমীরের সেনারা বীর বিক্রমে লড়ে গেলেন। তারা জানতেন মৃত্যু অনিবার্য, তবু পিছু হটেননি। একে একে ঢলে পড়লেন তার সঙ্গী সাথীরা। তিতুমীর নিজেও কামানের গোলার আঘাতে মারাত্মকভাবে আহত হলেন। নারকেলবাড়িয়ার মাটি লাল হয়ে গেল দেশপ্রেমিকদের রক্তে। তিতুমীর শহীদ হলেন। ব্রিটিশরা কেল্লা গুড়িয়ে দিল ঠিকই, কিন্তু তিতুমীরের আদর্শকে তারা গুড়িয়ে দিতে পারল না। তিতুমীর দেখিয়ে দিয়ে গেলেন সাহস থাকলে কেবল বাঁশের লাঠি নিয়েও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়ানো যায়। উপসংহার: কেন আজও তিতুমীর প্রাসঙ্গিক?
তিতুমির কেবল একজন কৃষক নেতা ছিলেন না, তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্রথম প্রদীপ। আজও যখন কোনো সাধারণ মানুষ শোষণের বিরুদ্ধে গর্জে ওঠে, তখন নেপথ্যে সেই বাঁশের কেল্লার প্রেরণা কাজ করে। আজকের দিনে তিতুমির আমাদের শিখিয়ে যান যে সত্যের পথে একা হলেও চলতে হয়। নীলকরদের শোষণ আজ নেই, কিন্তু সমাজের বিভিন্ন স্তরে আজও শোষণ রয়ে গেছে। সেই শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হলে চাই তিতুমিরের মতো ইস্পাত কঠিন সংকল্প।